কিছু কিছু গল্প যেন মাঝপথেই থেমে যায়। আজ আমরা ঠিক তেমনই এক প্রতিভাবান অভিনেতার কথা বলবো, রাহুল অরুণোদয় ব্যানার্জি। ওর জীবনটা ছিল অভিনয় ভরপুর, কিন্তু শেষটা হলো এক মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যে দিয়ে। চলুন আজ ফিরে দেখি সেই জীবনটা আর তার হঠাৎ চলে যাওয়ার সেই দিনটার কথা। কি করে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এই কথাগুলোই যেন সেই সময়ের শোক আর বিহ্বলতাকে একদম নিখুঁতভাবে তুলে ধরে। এই আকস্মিক ঘটনা ঘিরে ঠিক এমনই একটা শূন্যতা তৈরি হয়েছিল। তারিখটা ছিল ২৯শে মার্চ ২০২৬। এই দিনটাতেই বাংলা বিনোদন জগতে একটা বিশাল শোকের ছায়া নেমে আসে। মাত্র ৪৩ বছর বয়সে একটা শুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর খবরে সবাই যেন স্তম্ভ হয়ে যায়। ভাবুন একবার, দৃশ্যের প্রেক্ষাপট ছিল আনন্দ আর উচ্ছ্বাসের, একটা মধুচন্দ্রিমার সিন, কিন্তু তার পরিণতি যে এতটা বিধ্বংসী হবে সেটা কে জানত। তালসারির সৈকতে ওই আনন্দময় দৃশ্যটাই যে তার জীবনের শেষ দৃশ্য হয়ে দাঁড়াবে, তা ছিল কল্পনারও অতীত। আচ্ছা, এই দুঃখজনক পরিণতির কথায় তো আমরা আসবই, কিন্তু তার আগে চলুন একবার ওর জীবনের শুরুর দিকে ফিরে তাকাই। ওর পথ চলার শুরুটা হয়েছিল অভিনয়ের এক গভীর ঐতিহ্য থেকে। অভিনয়ের জগতে ওর প্রবেশ বলতে গেলে একদম শৈশবেই। বাবা ছিলেন নাট্যশিল্পী বিশ্বনাথ ব্যানার্জি, যিনি কিংবদন্তি নাট্যকার বিজন ভট্টাচার্যের দলের একজন শিল্পী ছিলেন। বাবার হাত ধরেই মাত্র ৩ বছর বয়সে মঞ্চে রাহুলের পথ চলা শুরু হয়। এই যে টাইমলাইনটা দেখছেন, এটা ওর যাত্রাপথের মূল পর্যায়গুলো তুলে ধরে, একজন শিশুশিল্পী থেকে সিনেমার তারকা। আর এই সফরে ২০০৮ সালের চিরদিনই তুমি যে আমার ছবিটা ওকে একেবারে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। ওর প্রতিভাটা ছিল মাধ্যম নিরপেক্ষ, মানে নাটক হোক, সিরিয়াল, ওয়েব সিরিজ বা সিনেমা, যেখানেই কাজ করেছেন সেখানেই নিজের দক্ষতার একটা ছাপ রেখে গেছেন। চলুন এবার আবার ফেরা যাক সেই মর্মান্তিক দিনের ঘটনায়। সূত্রের খবর অনুযায়ী ঠিক কি ঘটেছিল সেই দিন, আসুন এক এক করে দেখে নেওয়া যাক। পরিচালকের বিবরণ যদি দেখি, তাহলে শুটিংয়ের পরিবেশটা বেশ নিয়ন্ত্রিত এবং নিরাপদেই মনে হচ্ছিল। সৈকতে গোড়ালির একটু ওপরে জল, এমন একটা জায়গাতেই শটটা নেওয়া হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে যখন সব কিছুই চিত্রনাট্য মেনেই চলছিল, পরিস্থিতিটা হঠাৎই নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করে। পরিচালকের কথা অনুযায়ী কাট বলার ঠিক আগেই রাহুল নাকি ওন সহ অভিনেত্রীর হাত ধরে হাঁটু সমান জলের দিকে এগিয়ে যেতে থাকেন, আর এই পদক্ষেপটাই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। ইউনিটের সদস্যরা তো চিৎকার করে তাদের বারণ করার চেষ্টা করছিলেন, কিন্তু সেই মুহূর্তে নিয়ন্ত্রণটা যেন প্রকৃতির হাতে চলে যায়। শোনা যায় সারিতে পা জড়িয়ে যাওয়ায় দুজনই ভারসাম্য হারিয়ে ফেলেন এবং জলের টানে আরও গভীরে চলে যান। শেষ পর্যন্ত সন্ধ্যা 6:30 নাগাদ ওকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু জানেন, এই ঘটনাকে ঘিরে একটা বেশ ধোঁয়াশা তৈরি হয়, কারণ শুটিং স্পটে যারা উপস্থিত ছিলেন তাদের বিভিন্ন জনের কাছ থেকে ঘটনার এক এক রকম বিবরণ পাওয়া যায়। এখানেই ব্যাপারটা বেশ জটিল হয়ে ওঠে। দেখুন, 4টে ভিন্ন সূত্র থেকে 4 রকম কথা শোনা যাচ্ছে। ডিরেক্টর যা বলছেন, মানে শটের পর উনি নিজেই গভীরে চলে যান, সেটার সঙ্গে কিন্তু পুলিশের কথা মিলছে না। পুলিশ বলছে বোট উল্টে যাওয়ার কথা। আবার যিনি সঙ্গে ছিলেন, সেই অভিনেত্রী শ্বেতা মিশ্র, তিনিও বলছেন বোট উল্টে যায়, সেই বোটে আমিও ছিলাম। এমনকি ইউনিটের আরেকজন সদস্যও অন্য কথা বলছেন। আসলে এমন একটা ভয়ঙ্কর ঘটনার পর ওই বিশৃঙ্খলার মধ্যে কে কি দেখেছেন সেটা হয়তো এক একজনের কাছে এক এক রকম মনে হয়েছে, আর সেই কারণেই হয়তো আসল সত্যিটা জানা এত কঠিন হয়ে পড়েছিল। তবে দুর্ঘটনার এই বিভ্রান্তি ছাপিয়ে সহকর্মী, নেতা এবং পরিবারের কাছ থেকে ওর জীবন ও কাজের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার একটা ঢল নেমেছিল। শিক্ষামন্ত্রী ও নাট্যকর্মী ব্রাত্য বসুর এই ব্যক্তিগত স্মৃতিচারণাটা শুনলে বোঝা যায় রাহুলের কত অপূর্ণ শৈল্পিক আকাঙ্ক্ষা ছিল। অশালীন নাটকটা নিয়ে সিনেমা করার পরিকল্পনা করছিলেন, কিন্তু সেই কাজটা আর বাস্তবায়িত হল না। ওর কর্মজীবনের এক খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, যার ছবি রাহুলের তারকা খ্যাতির ভিত্তি তৈরি করে দিয়েছিল। আর কি অদ্ভুত সমাপতন জানেন, সেই ছবিরই গায়ক জুবিন গর্গেরও কিন্তু সমুদ্রে ডুবেই মৃত্যু হয়েছিল। এই শ্রদ্ধাঞ্জলিটা শুধু ওর অভিনয় প্রতিভার কথাই বলে না, বরং ওর উজ্জ্বল ব্যক্তিত্ব আর দৃঢ় চরিত্রের কথাও আমাদের মনে করিয়ে দেয়। এত মানুষের ভালোবাসা, শ্রদ্ধার মাঝেও থেকে যায় ওন পরিবারের গভীর ব্যক্তিগত শূন্যতা। ওন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এই কঠিন সময়ে গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ জানিয়েছিলেন। তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো, যখন একটা গল্প মাঝপথেই শেষ হয়ে যায় তখন তাকে কিভাবে মনে রাখা হবে? হয়তো এর কোনো সহজ উত্তর নেই। একটা জীবন যা শেষ হতে পারত আরও অনেক পরে, তার রেখে যাওয়া কাজ আর স্মৃতিগুলো, এগুলোকেই হয়তো আঁকড়ে ধরে থাকতে হবে আমাদের।